আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণী পরিসংখ্যান 11তম অধ্যায় এই অধ্যায়টা কমপ্লিট করব। এই অধ্যায়টা আমাদের বার্ষিকীও আসবে, আবার অর্ধবার্ষিকীও আসবে। সব পরীক্ষায় এই অধ্যায়টা আসে। আচ্ছা, তথ্য। তথ্য কাকে বলে? কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত বিশেষ বর্ণনাকে তথ্য বলে। যেমন নবম শ্রেণীর 10 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর, এটা একটা ঘটনা। তো এটা হচ্ছে একটা তথ্য। দেন উপাত্ত কি? কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাসমূহকে কি বলে? কোনো ঘটনা বা তথ্য নির্দেশক যে সংখ্যাগুলো, ওইগুলাকেই বলে উপাত্ত। যেমন নবম শ্রেণীর 10 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর, এই ঘটনাকে যখন সংখ্যায় প্রকাশ করা হবে, এই যে দেখো 10 জন ছাত্রের সংখ্যা দেওয়া রয়েছে, যখন সংখ্যায় প্রকাশ করবে তখন সেটা হয়ে যাবে উপাত্ত। ক্লিয়ার? তথ্য উপাত্ত তো আমরা বুঝলাম। তো এখন আসা যাক পরিসংখ্যান কি। সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। পরিসংখ্যান বলতে এখানে সংখ্যাও থাকবে, আবার তথ্যও থাকবে। তো এই যে নবম শ্রেণীর 10 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর, তথ্যটা এবং উপাত্তটা সবটা মিলে হয় একটা পরিসংখ্যান। সবটা মিলে হয় কি? পরিসংখ্যান। এখন পরিসংখ্যানে চলক দুই প্রকার। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। পূর্ণ সংখ্যা বলতে এইরকম সংখ্যাগুলোকে বোঝায় 1, 2, 5, 7, 11, অর্থাৎ পূর্ণ, কোনো ভগ্নাংশ না। যেমন 11.5 বা 11/8 এরকম ভগ্নাংশ টাইপের না, ঠিক আছে? তো আমরা তো বুঝতে পারতেছি যে বিচ্ছিন্ন চলকগুলা কোনগুলো, যেগুলো পূর্ণ সংখ্যায় হবে ওইগুলাই বিচ্ছিন্ন চলক। তোমাদের এমসিকিউর মধ্যে আসতে পারে, উদাহরণ হিসেবে দিতে পারে, জনসংখ্যা বলবে এটা কোন চলক, বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? জনসংখ্যা বিচ্ছিন্ন চলক, কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে বিচ্ছিন্ন চলক কথাটা আসলেই আমাদের পূর্ণ সংখ্যা, এই জিনিসটা মাথায় থাকতে হবে। যেমন জনসংখ্যা, আমি যদি বলি তোমার ভাই, তোমার ভাই কয়জন, তোমরা ভাই কয়জন, তুমি কি বলবা আমার, ধরো ধরো তুমি ভাইদের মধ্যে সবার বড় বা বোনদের মধ্যে সবার বড়, তোমার ছোট একটা ভাই আছে বা বোন আছে, ওকে কি আধারটা ধরতে পারবা? আর তুমি কি এক ধরতে পারবা, অর্থাৎ পূর্ণটা? তুমি হচ্ছে পূর্ণ এক, দেন তোমার ভাই হচ্ছে হাফ আধা। তো এরকম ভাবে কি দেড় বলতে পারবা? আমরা দেড় ভাই বোন দেড় ভাই বোন আমরা কি বলতে পারবো? দেড় ভাই বোন কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ পূর্ণ ধরতে হবে। তোমার ভাই এক, তুমি এক, দুই, দুইজন এবার বলতে হবে, ঢের বলা সম্ভব না। তো এরকম জনসংখ্যাকে হাফে বা ঢেরে ভগ্নাংশে বলা সম্ভব না, হয় পূর্ণ বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, অবিচ্ছিন্ন চলক কি? যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। আচ্ছা, অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে এখানে পূর্ণ সংখ্যা হতে পারে, আবার ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা হতে পারে। যেমন তাপমাত্রা। তাপমাত্রা যখন বলা হয় তখন আমরা কিন্তু টিভি নিউজে বা পত্রিকায় বা অনেকের কাছ থেকে শুনি যে কোনো একটা স্থানের বা আমাদের এলাকার তাপমাত্রা 22.5 ডিগ্রি সেলসিয়াস, অথবা 22 বলে, 22.5ও বলে, আবার জাস্ট 22 ডিগ্রি সেলসিয়াসও বলে। কিন্তু এখানে 22.5 এটা কিন্তু ভগ্নাংশে বা দশমিকে আছে, আর এটা পূর্ণতেই আছে। তো যেইগুলা বুঝবো যে এটা পূর্ণ হতে পারে, আবার ভগ্নাংশ বা দশমিকে হতে পারে, ওইগুলা হবে অবিচ্ছিন্ন চলক। আর যখন জাস্ট পূর্ণ সংখ্যা দ্বারাই সম্ভব তখন সেটা হয়ে যাবে বিচ্ছিন্ন চলক। যেমন বয়সের ক্ষেত্রেও তো তোমার অনেকের বয়স হয় না এরকম যে আমার বয়স 5.5 বছর, 6 বছর, 12 বছর, 13.5 বছর, 14 বছর, এরকম। উচ্চতার ক্ষেত্রে সেম, অনেকে 5.5 ফুট, অনেকে 6 ফুট, অনেকে 6 ফুট 2, 3 এরকম। ওজনের ক্ষেত্রে সেম, একে ভগ্নাংশ সংখ্যায় প্রকাশ করা যায়, আবার দশমিকেও প্রকাশ করা যায়, আবার পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়। তো আমরা তো এতটুকু পর্যন্ত বুঝলাম। এখন আমাদের দেখো শ্রেণীব্যাপ্তি, এই যে এগুলা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, এটা তৃতীয় শ্রেণী। দেন আমাদের মধ্যবিন্দু আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা এগুলো বের করব। আমরা মধ্যবিন্দু, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা, এটা পরে যে আগে এগুলো সম্পর্কে জেনে নিই যে এগুলো কি। এই যে দেখো, শ্রেণীব্যাপ্তি কি? যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমার ব্যবধানই হলো ওই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি।
যেমন এই যে প্রথম শ্রেণীটা এর নিম্ন সীমা কোনটা? নিম্ন সীমা হচ্ছে বাম দিকে, এই যে 5টা। ঊর্ধ্ব সীমা হচ্ছে ডান দিকে 9টা। তো এই যে নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা এর মধ্যে যে ব্যবধানটা ওইটাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি। যেমন আমি 5 থেকে 9 এর মধ্যে শ্রেণীব্যাপ্তি কত সেটা কিভাবে বুঝবো? আমাদের কিন্তু শ্রেণীব্যাপ্তির হিসাবটা রাখতে হয় অনেকগুলা কাজের ক্ষেত্রেই। তো আমার এই যে আঙ্গুলের দিকে, ফিঙ্গারের দিকে তাকো। 5 সহ গণবা। শ্রেণীব্যাপ্তি যখন বলবো তখন নিম্ন সীমা সহ কিন্তু তোমাকে গুনতে হবে, ঠিক আছে? তো 5, 6, 7, 8 এবং 9 শ্রেণীব্যাপ্তি কোথায় পড়ছে? এই যে 5 এর মধ্যে পড়ছে 5। আমাদের শ্রেণীব্যাপ্তি 5 পেয়েছি। আবার সেম এস 10 থেকে এখানে 14 দেওয়া। তো 10 সহ গুনবা 10, 11, 12, 13, 14 কত? 5 না? 6 নাম্বারটা দেখো। মধ্যবিন্দু বা মধ্যমান। এখন মধ্যবিন্দু বা মধ্যমান আমরা কিভাবে বের করব? এটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা যোগ করতে হবে এবং 2 দ্বারা ভাগ করতে হবে। অলরেডি আমরা কিন্তু ঊর্ধ্বসীমা জানি। ঊর্ধ্বসীমা এই যে প্রথম শ্রেণী ব্যক্তির ঊর্ধ্বসীমা কত? ঊর্ধ্বসীমা হচ্ছে আমরা এখানে বের করি। ঊর্ধ্বসীমা হচ্ছে 9 এবং নিম্ন সীমা কত? 5 এই যে প্রথম শ্রেণী ব্যক্তির। হ্যাঁ, তারপর 2 দ্বারা ভাগ করতে হবে। 9 এবং 5 যোগ করি তো 9 আর 5 যোগ করলে কত হবে? 14। 14 কে 2 দ্বারা ভাগ করলে এই যে মধ্যবিন্দু বা মধ্যমান দেখছো 7 যে বের করছি। তারপর দ্বিতীয়টা বের করি তো 10 এবং 14 যোগ করব 24। 24 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা? 12 পাবো না? 12। তৃতীয়টার শ্রেণীব্যাপ্তি বের করব। তৃতীয়টার ঊর্ধ্বসীমা 19 এবং নিম্নসীমা 15 যোগ করে 2 দ্বারা ভাগ করব। 19 এবং 15 যোগ করলে কত হয়? 34। 34 কে 2 দ্বারা ভাগ করলে তো 17 হয়। দেখো এখানে ঘটন সংখ্যা, এখানে ঘটনা সংখ্যা হইতো না, এখানে আকারটা হবে না কিন্তু ঘটন সংখ্যা বা গণসংখ্যা যে কোনো একটা। আচ্ছা এখানে না লিখে এখানে আছে গণসংখ্যাটা, গঠন সংখ্যা বা গণসংখ্যা। যে শ্রেণীতে যতগুলো টেলিচিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর ঘটন সংখ্যা বা গণসংখ্যা। যে শ্রেণীতে যতগুলো টেলিচিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর কি ঘটন সংখ্যা বা গণসংখ্যা। ফর এক্সাম্পল ধরো এই টেলিচিহ্ন পড়ছে প্রথম শ্রেণীতে 4টা, তো 4 হবে গণসংখ্যা, 4 হবে গণসংখ্যা। টেলিচিহ্ন পড়ছে ধরো দ্বিতীয়টাতে 10টা, 10 হবে গণসংখ্যা। তারপর তৃতীয় শ্রেণীবৃত্তিতে গণসংখ্যা হইল 14টাই ধরো, টেলিচিহ্ন 14টা, তো গণসংখ্যা বা ঘটন সংখ্যা কি হবে? 14টা। দেন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কি? প্রথম শ্রেণীর গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফল কি? ক্রমযোজিত গণসংখ্যা। প্রথম শ্রেণীর গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফলই কি? ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, তো প্রথম শ্রেণীর গণসংখ্যাটা কি? 4 না? 4টা প্রথমে বসাবো। দেন প্রথম শ্রেণীর গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর যে গণসংখ্যা 10, এটার যোগফল হবে 10 আর 4 যোগ করলে কি হবে? 14। দেন 14 আর 14 যোগ করলে কি হবে? 28 হবে। কারণ এই যে এটার সাথে আমরা এটা যোগ করব, যোগ করলে কত পাচ্ছি? 28 পাচ্ছি। এইভাবে মূলত ক্রমযোজিত গণসংখ্যা বের করে, ঠিক আছে? দেখো বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত, এটা কি? যে উপাত্তগুলো সাজানো গোছানো থাকবে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যে উপাত্তগুলো এলোমেলো ভাবে থাকবে সেই সকল উপাত্তকে অবিন্যস্ত উপাত্ত বলে। তো সাজানো গোছানো বলতে কি বুঝাই? যেমন এখানে দেখো 8 এর পর 9 দিলাম, এরপর 11 দিলাম, 12 দিলাম, 13 দিলাম। এখানে দেখো সাজানো গোছানো আছে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে আছে। বা এরকম থাকতে পারে 13 থাকতে পারে, 12 থাকতে পারে, 11 থাকতে পারে, 10 থাকতে পারে, এরকম দেখো সাজানো গোছানো আছে। এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। আর যদি এরকম থাকতো 8, 12, দেন 6, 9, আবার 15, আবার 5, এটা দেখো এলোমেলো ভাবে আছে, গুছানো নাই, এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তোমাদের এমসিকিউর মধ্যে কিন্তু এগুলো আসবে। দেন পরিসর কিভাবে বের করে? দেখো সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করা লাগে। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ এবং প্লাস 1 করতে হয়। এইটা আমাদের কাজে লাগবে, আমরা যখন অঙ্ক করবো এর প্রয়োগটা দেখব। দেন শ্রেণী সংখ্যা কিভাবে বের করে? পরিসরকে, আমরা যে পরিসরটা পেয়েছি মানটা, একে আমাদের শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যে শ্রেণীব্যাপ্তিগুলো বের করেছি, এই যে দেখো 5 থেকে 9, এর মধ্যে শ্রেণীব্যাপ্তি আমরা কত পেয়েছিলাম? 5 পেয়েছিলাম। এই শ্রেণীব্যাপ্তি দ্বারা মূলত পরিসরকে ভাগ করলে শ্রেণী সংখ্যা পাওয়া যায়। শ্রেণীব্যাপ্তি অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, তখন তুমি তোমার ইচ্ছা মতো 5 অথবা 10 ধরে কাজটা করবা। তারপর গড় বের করার সূত্রটা হচ্ছে উপাত্ত সমূহের সমষ্টি বা উপাত্ত সমূহের সংখ্যা। এটা হচ্ছে গড় বের করার
সূত্রটা, ঠিক আছে? তারপর দেখো আমাদের আরো দুইটা সূত্র সম্পর্কে ধারণা নিতে হবে। মদ্যক নির্ণয়। মদ্যক নির্ণয় কিভাবে করব? মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। বিজোড় হলে মদ্যকটা দেখতে হবে বিজোড় কিনা, আর একটা হবে জোড় হলে। যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে মদ্যক নির্ণয়ের সূত্রটা হবে এইটা, এই যে n+1/2 তম পদ, এটা একবারে টোটালি মুখস্থ করবা। আর যখন আমরা বুঝতে পারবো জোড়, যেমন এরকম সংখ্যা থাকবে 8, 9, 6, 5, 4, আমরা এখানে কি দেখতে পারতেছি, এখানে কয়টা উপাত্ত আছে? 5টা। 5টা হইলে বেজোড়, বেজোড় হইলে আমরা মদ্যক এই যে এই সূত্রটা দ্বারা বের করব। আর যখন দেখব এখানে উপাত্ত আছে জোড়, 4টা বা 2টা, 8টা, 12টা, 16টা এরকম জোড় সংখ্যায় আছে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, n/2 ও n+1/2 তম পদের যোগফল বাই 2, এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে? তারপর গড় নির্ণয়ের সূত্র, গাণিতিক গড় সূত্রটা কি? সামেশন fi(xi/n). fi(xi) কি, এগুলো বিস্তারিত আমরা এখন জানবো অঙ্ক করার মাধ্যমে। ঠিক আছে? তো তোমাদের সবার কি ক্লিয়ার? আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই, তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে। তো আর বেশি কিন্তু সিট নাই।